নমস্কার। আজকে সেই গল্পগুচ্ছ থেকে কবিগুরুর একটি গল্প নিয়ে এসেছি, যেটির নাম হলো ত্যাগ। ত্যাগের প্রথম পরিচ্ছদে আছে, শুনুন, ভালো লাগবে। একটু অন্যরকমের গল্পটা, কিন্তু যেন একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে গল্পের মাধ্যমে। ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্রমুকুলের গন্ধ লইয়া নব বসন্তের বাতাস বহিতেছে। পুষ্করণী তীরের একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের মধ্য হইতে একটি নিদ্রাহীন অশ্রান্ত পাপিয়ার গান মুখুজ্জেদের বাড়ির একটি নিদ্রাহীন শয়নগৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে। হেমন্ত কিছু চঞ্চলভাবে কখনো তার স্ত্রীর একগুচ্ছ চুল খোঁপা হইতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আঙ্গুলে জড়াইতেছে, কখনো তাহার বালাতে চুড়িতে সংঘাত করিয়া টুংটুং শব্দ করিতেছে, কখনো তাহার মাথার ফুলের মালাটা টানিয়া স্বস্থানচ্যুত করিয়া তাহার মুখের উপর আনিয়া ফেলিতেছে। সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন একবার এপাশ হইতে একবার ওপাশ হইতে একটু আধটু নাড়াচাড়া করিতে থাকে, হেমন্তের কতকটা সেই ভাব। কিন্তু কুসুম সম্মুখের চন্দ্রালোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়া আছে। স্বামীর চাঞ্চল্য তাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে। অবশেষে হেমন্ত কিছু অধীরভাবে কুসুমের দুই হাত নাড়া দিয়া বলিল, কুসুম, তুমি আছো কোথায়? তোমাকে যেন একটা মস্ত দূরবীন কষিয়া বিস্তর ঠাহর করিয়া বিন্দুমাত্র দেখা যাইবে এমনি দূরে গিয়া পড়িয়াছ। আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এসো, দেখো দেখি কেমন চমৎকার রাত্রি। কুসুম শূন্য হইতে মুখ ফিরাইয়া লইয়া স্বামীর মুখের দিকে রাখিয়া কহিল, এই জ্যোৎস্না রাত্রি, এই বসন্তকাল, সমস্ত এই মুহূর্তে মিথ্যা হইয়া ভাঙিয়া যাইতে পারে এমন একটা মন্ত্র আমি জানি। হেমন্ত বলিল, যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কাজ নাই, বরং এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে 3-4 রবিবার আসে, কিংবা রাত্রিটা বিকাল 5টা 5:30 পর্যন্ত টিকিয়া যায়, তো তাহা শুনিতে রাজি আছি বলিয়া কুসুম কারও একটু টানিয়া লইতে চেষ্টা করিল। কুসুম সে আলিঙ্গন পাশে ধরা না দিয়া কহিল, আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারি। শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লোক আওড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতেছিল। এমন সময়ে শোনা গেল একটা ক্রুদ্ধ চটিজুতার চটাচট শব্দ নিকটবর্তী হইতেছে। হেমন্তের পিতা হরিহর মুখুজ্জের পরিচিত পদশব্দ। হেমন্ত শশব্যস্ত হইয়া উঠিল। হরিহর দ্বারের নিকটে আসিয়া ক্রুদ্ধ গর্জনে কহিল, হেমন্ত, বউকে এক্ষুনি বাড়ি হইতে দূর করিয়া দাও। হেমন্ত স্ত্রীর মুখের দিকে চাহিল, স্ত্রী কিছুই বিস্ময় প্রকাশ করিল না, কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল। দক্ষিণে বাতাসে পাপিয়ার স্বর ঘরে প্রবেশ করিতে লাগিল, কাহারও কানে গেল না। পৃথিবী এমন অসীম সুন্দর, অথচ এত সহজেই সমস্ত বিকল হইয়া যায়। হেমন্ত বাহির হইতে ফিরিয়া আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, সত্য কি? স্ত্রী কহিল, সত্য। এতদিন বলো নাই কেন? অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি, বলিতে পারি নাই, আমি বড় পাপিষ্ঠা। তবে আজ সমস্ত খুলিয়া বলো। কুসুম গম্ভীর দৃঢ়স্বরে বলিয়া গেল, যেন অটল চরণে ধীর গতিতে আগুনের মধ্যে দিয়া চলিয়া গেল। কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না। সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া গেল। কুসুম বুঝিল,
যে স্বামী চলিয়া গেল সে স্বামীকে আর ফিরিয়া পাইবে না। কিছু আশ্চর্য মনে হইল না? এ ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল। মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতার সঞ্চয় হইয়াছে। কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল। এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরানন্দ হাসি একটা খরধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের এক ধার হইতে আরেক ধার পর্যন্ত একটি দাগ রাখিয়া গেল। বোধ করি সে ভাবিল যে ভালোবাসাকে এতখানি বলিয়া মনে হয়, এত আদর, এত গাঢ়তা, যাহার তিলমাত্র বিচ্ছেদ এমন মর্মান্তিক, যাহার মুহূর্তমাত্র মিলন এমন নিবিড় আনন্দময়, যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয়, জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় না, সেই ভালোবাসা এইটুকুর উপরে নির্ভর। সমাজ যেমনি একটু আঘাত করিল অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া এক মুষ্টি ধুলি হইয়া গেল। হেমন্ত কম্পিত স্বরে এই কিছু পূর্বে কানের কাছে বলিতেছিল, চমৎকার রাত্রি, সে রাত্রি তো এখনো শেষ হয় নাই, এখনো সেই পাপিয়া ডাকিতেছে, দক্ষিণের বাতাস মশারি কাঁপাইয়া যাইতেছে এবং জ্যোৎস্না সুখশ্রান্ত সুপ্ত সুন্দরীর মতো বাতায়নবর্তী পালঙ্কের এক প্রান্তে মিলিন হইয়া পড়িয়া আছে। সমস্তই মিথ্যা। ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যাবাদিনী, মিথ্যাচারিণী। পরদিন প্রভাতেই অনিদ্রা শুষ্ক হেমন্ত পাগলের মতো হইয়া প্যারীশঙ্কর ঘোষালের বাড়িতে গিয়ে উপস্থিত হইল। প্যারীশঙ্কর জিজ্ঞাসা করিল, কি হে বাপু, কি খবর? হেমন্ত মস্ত একটা আগুনের মতো যেন দাউ দাউ করে জ্বলিতে জ্বলিতে কাঁপিতে কাঁপিতে বলিল, তুমি আমাদের জাতি নষ্ট করিয়াছ, সর্বনাশ করিয়াছ, তোমাকে ইহার শাস্তি ভোগ করিতে হইবে। বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। প্যারীশঙ্কর ঈষৎ হাসিয়া কহিল, আর তোমরা আমার জাতি রক্ষা করিয়াছ, আমার সমাজ রক্ষা করিয়াছ, আমার পিঠে হাত বুলাইয়া দিয়াছ, আমার প্রতি তোমাদের বড় যত্ন, বড় ভালোবাসা। হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তেই প্যারীশঙ্করকে ব্রহ্ম তেজে ভস্ম করিয়া দিতে, কিন্তু সেই তেজে সে নিজেই জ্বলিতে লাগিল। প্যারীশঙ্কর দিব্য সুস্থ নিরাময় ভাবে বসিয়া রহিল। হেমন্ত ভগ্নকণ্ঠে বলিল, আমি তোমার কি করিয়াছিলাম? প্যারীশঙ্কর কহিল, আমি জিজ্ঞাসা করি, আমার একটি মাত্র কন্যা ছাড়া আর সন্তান নাই, আমার সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করিয়াছিল? তুমি তখন ছোট ছিলে, তুমি হয়তো জানো না ঘটনাটা, তবে মন দিয়া শোনো, ব্যস্ত হয় না বাপু, ইহার মধ্যে অনেক কৌতুক আছে। আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পলাইয়া বিলাতে গেল, তুমি শিশু ছিলে। তারপর 5 বৎসর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরিয়া আসিল, তখন পাড়ায় যে একটা গোলমাল বাঁধিল, তোমার বোধ করি কিছু কিছু মনে থাকিতে পারে, কিংবা তুমি না জানিতেও পারো। তুমি তখন কলকাতা স্কুলে পড়িতে। তোমার বাপ গ্রামের দলপতি হইয়া বলিলেন, মেয়েকে যদি স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে, তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না। আমি তাহাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম, দাদা, এ যাত্রা তুমি আমাকে ক্ষমা করো, আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করাইতেছি, তোমরা তাকে জাতে তুলিয়া লও। তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না। আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না। জাত ছাড়িয়া, দেশ ছাড়িয়া কলিকাতায় আসিয়া ঘর করিলাম। এখানে আসিয়া আপদ মিটিল না। আমার ভাতুষপুত্রে যখন বিবাহের সমস্ত আয়োজন করিয়াছি, তোমার বাপ কন্যাকর্তাদের উত্তেজিত করিয়া সে বিবাহ ভাঙিয়া দিলেন।
আমি প্রতিজ্ঞা করিলাম, যদি ইহার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নই। এইবার কতকটা বুঝিতে পারিয়াছ, কিন্তু আরেকটু সবুর করো, সমস্ত ঘটনাটি শুনিলে খুশি হইবে। ইহার মধ্যে একটু রস আছে। আজ এইটুকুই থাক, আবার পরবর্তী ভিডিওতে আমি শেষ করব। দেখুন কি সুন্দর কথাগুলো, কীরকম প্রতিশোধের ব্যাপার, অথচ কি সূক্ষ্মভাবে সেটা নেওয়া হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। শেষের অংশটুকু শুনলে একদম পরিষ্কার হয়ে যাবেন। আশা করি আপনারা শুনবেন। আমি সে অপেক্ষায় রইলাম। ঠিক আছে, আজ আসি, টাটা।